বিগত 16 বছরের আমলে আমরা দেখেছি যে সকল বাংলাদেশ রাষ্ট্রের সকল পর্যায়ে সকল ক্ষেত্রে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, একইভাবে এই সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক দলীয়করণ করা হয়, আওয়ামীকরণ করা হয় এবং মেধার ভিত্তিতে এবং ট্যালেন্টের ভিত্তিতে যারা আর্টিস্ট এবং শিল্পীরা রয়েছেন তাদেরকে মূল্যায়ন না করে দলীয় পরিচয় এবং দলীয় বিবেচনায় তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। আমি মনে করি যে এর মাধ্যমে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে এক ব্যাপক একটা ক্ষতি করা হয়েছে। কারণ আমরা সকলেই জানি যে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে, সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটে এবং পরবর্তী প্রজন্ম বা যারা শিশুরা রয়েছে তারা আমাদের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তারা জানতে পায় এই ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই সাংস্কৃতিক অঙ্গন অন্যতম ভূমিকা রাখে। আমরা অতীতে দেখেছি যেভাবে মিডিয়ার গলা টিপে ধরে রাখা হয়েছিল, সাংবাদিকদের উপরে যেভাবে ব্যাপক নির্যাতন করা হয়েছিল, দলীয়করণ করা হয়েছিল, একইভাবে এই সংস্কৃতি অঙ্গনের যারা শিল্পীরা রয়েছেন অনেককে কালো তালিকাভুক্ত করা হয়েছিল এবং অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হয়েছিল এবং এই খাতে ব্যাপক দুর্নীতি এবং লুটপাটেরও অভিযোগ আমরা পেয়েছি। তা আমি আশা রাখি যে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আগামীতে আমরা যে রাষ্ট্রটি গড়তে চাচ্ছি সেখানে সাংস্কৃতিক অঙ্গনে কোনো ধরনের দলীয়করণের মাধ্যমে যে এটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া সেটি একদিকে বন্ধ করা হবে, অপরদিকে সংস্কৃতিকে বা সাংস্কৃতিক অঙ্গনকে অপব্যবহার করে আমরা যেমন একটি উদাহরণ রয়েছে, একটা আর্টিস্টদের একটা গ্রুপ ছিল এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেখানে আর্টিস্টরা সেখানে আলাপ আলোচনা করেছে আলো আসবে এবং সেখানে কি ভয়াবহ সব কনভারসেশন হয়েছে সেগুলো আমরা দেখেছি এবং তারা কিন্তু আওয়ামী লীগের যে মিথ্যা প্রপাগান্ডার সেল হিসেবে ব্যবহৃত হয়েছে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে। সেখানে মিথ্যা ইতিহাসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ৭১কে দলীয়করণ করে আওয়ামীকরণ করে তারা সেটাকে পকেটস্থ করেছিল। আবার যাদের মুক্তিযুদ্ধে অবদান ছিল সেটিকে অস্বীকার করা হয়েছে এবং মিথ্যা ইতিহাস আমাদের নতুন প্রজন্মদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে যারা সেই অপসংস্কৃতি যা অপচর্চা করেছে সেটি অবসান ঘটবে এবং আমি আশা রাখবো যে আগামী দিনে এই সাংস্কৃতিক অঙ্গনকে পরিচর্যার মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দেব এবং বিদেশি সংস্কৃতির যে অনুপ্রবেশ ঘটানো হয়েছিল, আমাদের শিল্প সাহিত্যকে ধ্বংস করে বিদেশি অপসংস্কৃতিকে প্রবেশ করানো হয়েছিল, সেটা থেকে আমরা বের হয়েছে আমরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটিকে আমরা বিশ্ব দরবারে যাতে তুলে ধরা যায় সেটার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। আমি বলি যে আসলে আমি মেয়র হয়েছি না হয়েছি সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আমি ন্যায় বিচার পেয়েছি। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষ মার্কা নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং সারা দেশব্যাপী সামনে উন্মোচন করেছিলাম কিভাবে ভোট ডাকাতি, ভোট কারচুপির মাধ্যমে আমাদের সেই নির্বাচনটিকে লুট করে ছিনিয়ে ফলাফল নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা সেখানে সাথে সাথেই আইনি প্রক্রিয়া অনুসরণ করি এবং দীর্ঘ 5 বছর কোনো প্রতিকার পাইনি। 5ই আগস্টের পরে আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের পরে আজকে একটা রায় পেয়েছি এবং তার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে একটা ধারা সেটি শুরু যেটা হয়েছে সেটি অব্যাহত থাকবে এবং আমরা রাষ্ট্রের সকল পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো, এটাই মুখ্য বিষয়। এবং পরবর্তীতে আমি কি দায়িত্ব নিব কি নিব না সেটা আমার দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দল আমাকে যেভাবে সিদ্ধান্ত দিবে আমি সেভাবেই কাজ করে যাবো ইনশাআল্লাহ। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমাকে বিশেষ অতিথি করেছেন ইজুল বাবু ভাই, শিবাসান ভাই সহ সকলে যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।